আমরা কি লাইভ? লাইভ। সালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আগে সেটা একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, একসাথে সবাইকে বলে দিলাম, আলাদা আলাদা করে তো সবার নাম নেওয়া পসিবল না। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আমি আশা করি তোমরাও ভালো আছো। বাই দ্য ওয়ে, আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না? সাউন্ড ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার? আচ্ছা, তোমাদের মানে তোমরা যে যেখানটায় আছো তোমাদের অবস্থাটা একটু আমাকে বলো তো। বাংলাদেশের অন্য জেলার খবর জানি না, কিন্তু ঢাকায় কিন্তু বৃষ্টিপাতের পর থেকেই শীত নেমে গেছে। এবারে শীতকাল দেখে আমারই লজ্জা লাগছিল, যেটাকে আসলে কোন দৃষ্টিকোণ থেকে শীতকাল বলা যায়, কিন্তু এটা আসলে শীতকাল শীতকাল লাগছিল না। তো এখন শীতকাল শীতকাল মনে হচ্ছে এই বৃষ্টিপাতের পরে। কুড়িগ্রামে? আচ্ছা, কুড়িগ্রামে তো ঠান্ডা হবেই, বান্দরবান ঠান্ডা নাই? আচ্ছা, বান্দরবান ঠান্ডা নাই শুনলাম। আচ্ছা স্যার, আমার এখানে খুব বৃষ্টি। মাসুমা কোথায় তোমার? কুড়িগ্রাম, রাজবাড়ী, কুমিল্লায় ঠান্ডা। সিয়াম, কুমিল্লায় ভালো ঠান্ডা পড়ে, আমি নিজেই তো কুমিল্লায় অনেক বছর ছিলাম। সিলেটেও ঠান্ডা। আচ্ছা, চট্টগ্রামে কালকে পর্যন্ত পড়েছে বৃষ্টি, বগুড়াতে ঠান্ডা কম। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করলো আমি অসুস্থ ছিলাম কিনা। আমি অসুস্থ ছিলাম না, বা আমি অসুস্থ নাই, কিন্তু আমার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার একটা সার্জারি হয়েছে, একটা অপারেশন। সো সেই অপারেশনটা হবার পরে আজকে হচ্ছে তাকে মানে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। তো আমি সকালে হচ্ছে সকাল মানে তো হাসপাতালেই ছিলাম। সো তাকে আমি আজকে আমার গাড়ি হচ্ছে আমাকে অফিসে ড্রপ করে তারপরে তাকে নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে গেছে। তো হাসপাতালে তো ভালো দৌড়াদৌড়িতে থাকতে হয়। তোমরা যারা অবশ্যই কখনো কোনো না কোনো অসুস্থ মানুষকে ডিল করেছো, তারা এটা জানার কথা যে এটা কিন্তু ভালো পরিশ্রমের। আচ্ছা, আমরা তাহলে এখন একটু চ্যাটটা অফ করে দিই। চ্যাটটা অফ করে দেওয়ার পরে আমি আজকের ক্লাসটা স্টার্ট করি। আর তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো। আজকে খুবই খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। অপরিচিতা গল্পটাই এমন, যেটা মুগ্ধ হয়ে পুরো গল্পটাকে শোনা যায়, এরকম একটা গল্প হচ্ছে অপরিচিতা। আজকে আমরা সেভাবেই গল্পের ছলে পড়ার চেষ্টা করবো। আজকে আমরা পড়বো কম, গল্প করব বেশি। সে কারণ আমরা পড়ছি একটা খুবই সুন্দর গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই অপরিচিতা গল্পটা পড়তে যেয়ে আমরা একটা বিষয় লক্ষ্য করব, যে তোমাদের কাছে আমি এই প্রশ্নটা শেষ মুহূর্তে করব ক্লাসে। তোমরা এখন একটু ভাববা যে সমাজের যেই যৌতুক প্রথা বা পণ প্রথা, এটা কি তোমার মনে হয় যে সমাজে এখনো আছে? হ্যাঁ, দরিদ্র সমাজ এটা খুব অ্যাভেলেবল, খুব কমন গরিবদের মধ্যে। এছাড়াও এটা কি এখনো আছে? বা মানে হোয়াট অ্যাবাউট মিডল ক্লাস বা আপার ক্লাস, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তাদের মধ্যে এটার প্রভাবটা কতটুকু বাকি? তোমাদের কাছ থেকে সেটা জানবো। চলে যাচ্ছি আমাদের আজকের মূল পাঠে। আজকে আমরা প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি দিয়ে শুরু করব। আর ৮-১০টা রবীন্দ্রনাথের ক্লাসের মতো। রবীন্দ্রনাথ জন্মেছিলেন ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ই মে, যেটা ছিল ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ। জোড়াসাঁকোতে জন্মেছিলেন তিনি, সেটা ভারতের কলকাতায়। জোড়াসাঁকোতে মূলত ঠাকুর পরিবারেই তিনি জন্মেছিলেন। তো সেখানটায় আমার যাবার সৌভাগ্য হয়েছে, এবং আমি রবীন্দ্রনাথের সেখানে এত সব স্মৃতি, এত কিছু রয়েছে। তাই তোমাদেরকে বলবো যে যদি কখনো সময় পাও এবং সময় করে যদি কখনো কলকাতা যেতে পারো, তাহলে এই জায়গাটাতে মানে কলকাতা যদি যাও, কলকাতাতে ঘোরার মতো কিছু নাই আলাদা। কলকাতা কখনোই কোনো মানে আমার কাছে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন মনে হয় না, কিন্তু কলকাতাতে যদি ঘুরতে যাও কখনো, তাহলে অবশ্যই একবার হলেও জোড়াসাঁকোতে যাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর, যিনি পিতার চতুর্দশ সন্তান ছিলেন এবং অষ্টম পুত্র। তখন তো মানুষের অনেক ছেলে মেয়ে থাকতো, অনেকগুলো করে, এটাই স্বাভাবিক। আমি যদি আমার নিজের মানে মায়ের কথাও ভাবি, তারা ছিলেন ৯ ভাই বোন। ভাবাই যায় না এখনকার দিনে কারো ৯টা ছেলে মেয়ে। তার বাবা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতা ছিল সারদা দেবী। যদি তার দাদার কথায় যাই, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি ছিলেন এই ঠাকুর পরিবারটাকে বলা যায় যে আমরা এমন একটা পজিশন থেকে দেখি, এর অন্যতম একটা কারণ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর নিজে ছিলেন একজন পালক পুত্র, কিন্তু তিনি অনেক 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 কিছু করে মানে তিনি অনেক ধনী হয়েছেন একটা সময়। সো সেটা কতটা বৈধ ছিল কতটা অবৈধ ছিল সেই আলোচনায় না যাই। কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের হাত ধরেই তখন ঠাকুর পরিবারের এই উত্থানটাকে আমরা বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলায় ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল, নানা রকম শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেও স্কুলের পাঠটা শেষ করতে পারে নাই। ১৭ বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যায়, কিন্তু সেখানেও শেষ করতে পারে নাই। তবে হোম টিউটরের কাছ থেকে তার জ্ঞানার্জনের কোনো ত্রুটি হয় নাই। ১৮৮৪ সালে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং ১৮৯০ থেকে দেশে জমিদারি দেখাশোনা করেন। জমিদার ছিল তারা।
এবং কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় তিনি অবস্থান করেন। তার মধ্যে কুষ্টিয়ার শিলাইদহে কিন্তু রবীন্দ্রনাথের কুঠি বাড়িটা এখনো রয়ে গেছে। 2010 সালে আমি গিয়েছিলাম আন্তঃ ক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা, এটা ক্যাডেট কলেজগুলোতে হয়, কোনো একটা ক্যাডেট কলেজ ভেন্যু থাকে, ওখানে বাকি 11 ক্যাডেট কলেজের সবাই যায়। সো 2010 সালের ভেন্যু ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজ। সো সেখান থেকে আমাদের যেই কয়েকদিন আমরা বেরিয়েছিলাম আউটিংয়ে, তার মধ্যে অন্যতম আমাদের স্পট ছিল হচ্ছে লালন সাইজির আখড়া ছেউড়িয়াতে, আর হচ্ছে শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। আমার খুব অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। আর ওখানে যাওয়ার আরও কিছু অভিজ্ঞতা আছে, কারণ আমার বাবা সরকারি চাকরির সুবাদে একটা বেশ বড় সময় ঝিনাইদহে তিনি পোস্টেড ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কার ও সম্মাননার কথা যদি বলি, 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান এবং যথারীতি বাঙালি আমরা ওনার নোবেল পুরস্কারটা চুরি করে ফেলি। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার মূলটা কিন্তু নাই, যেটা আছে শান্তিনিকেতনে ওটা হচ্ছে ডামি, মূলটা চুরি হয়ে গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি লিট উপাধি পেয়েছিলেন 1913 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পেয়েছিলেন 1936 সালে, আর অক্সফোর্ড থেকে ডি লিট পেয়েছিলেন তার মৃত্যুর কিছু আগ দিয়ে। তিনি অলরেডি তখন বেশ খানিকটা অসুস্থ। 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান। 1940 সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডি লিট পেয়েছিলেন। এটা আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে তিনি যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডি লিট উপাধি আনতে যান, সেটা মনে রাখার জন্য আমরা মনে করতে পারি যে তিনি কবে মৃত্যুবরণ করেছিলেন, 1941-এ। 1940-এ তিনি অক্সফোর্ড থেকে ডি লিট উপাধি পান। আর ওই যে বললাম 1941-এর 7ই আগস্ট তিনি মারা যান, যেটা ছিল বাংলায় 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। আর তার সাহিত্যকর্মের কথা বলে তো আমি শেষ করতে পারবো না, তার মধ্যে অল্প কয়েকটার কথা আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই তোমরা এগুলো মুখস্থ রাখবা। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জসিমউদ্দিন। জসিমউদ্দিন নিয়ে যদি অনেক সময় আসে না, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, এই দুইজনের থেকে তোমার এমসিকিউ, তোমার সিকিউ, এগুলোতে যেমন প্রশ্ন আসবে, অদূর ভবিষ্যতে তোমার ভর্তি পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, তুমি রবীন্দ্রনাথ আর নজরুলকে নিয়ে প্রশ্ন পাবাই, খুবই কমন এটা। এখানে আমি তার সাহিত্য কর্মগুলোর নাম দিয়েছি, আমি আলাদা করে এগুলোর নাম আবার পড়ে শোনাইলাম না, এটা তো বোঝানোর কিছু নাই, তোমরা হচ্ছে এটা পড়ে নিবা। এর মধ্যে একটা আছে শেষের কবিতা, এটা নিয়ে কনফিউজড হয় অনেকেই। কনফিউজ হওয়ার কারণ হলো গিয়ে শেষের কবিতা একটা উপন্যাস, কিন্তু এটা নাম শুনলে মনে হয় যেটা একটা কবিতা। এটা আজ থেকে অনেক বছর আগে আমার মনে পড়ে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টে এসেছিল। শেষের কবিতা কি ধরনের বই? শেষের কবিতা কি ধরনের বই? এটা হচ্ছে একটা উপন্যাস। ছোট গল্প, গল্পগুচ্ছ, তিন সঙ্গী, গল্প স্বল্প, জীবন স্মৃতি, ছেলেবেলা, আধুনিক সাহিত্য, কালান্তর, সাহিত্যের স্বরূপ। লেখক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবারে দিচ্ছি। প্রথম প্রকাশিত তার গীতিনাট্যের নাম ছিল কি? সেটার নাম ছিল হচ্ছে বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটার নাম ছিল মুসলমানির গল্প। আর 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে ছোট গল্পের লেখক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রকাশ ঘটে। আর প্রথম প্রকাশিত উপন্যাসের নাম ছিল বউ ঠাকুরনীর হাট, যেটা 1883 সালে প্রকাশিত হয়। বহুবার এটা বিভিন্ন ভর্তি পরীক্ষাতে এসেছে, এবং এটা তোমার চাকরির পরীক্ষাতেও একটা খুব কমন প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত প্রথম উপন্যাস কত সালে প্রকাশিত হয়, কিংবা প্রথম উপন্যাস কোনটা, বউ ঠাকুরানীর হাট। এনিওয়ে, গীতাঞ্জলি যেটা লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটার যে ইংরেজি অনুবাদ সং অফারিংস, সেটা প্রকাশিত হয়েছিল 1912 সালে। আর এটার ভূমিকা অংশটা লিখেন উইলিয়াম বাটলার ইয়েটস, বিখ্যাত ইংরেজ কবি, কিন্তু অনেকেই ভুল করেন। অনেকেই মনে করেন যে এটার অনুবাদ ডাব্লিউ বি ইয়েটস করেছেন। না, এটার অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছেন। ডাব্লিউ বি ইয়েটস এটার ভূমিকা অংশটা লিখেছেন। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913-তে নোবেল পান, এটা প্রকাশিত হয় 1910-এ। অর্থাৎ এটা যেই বছর প্রকাশিত হয় তার ঠিক 2 বছর পরে এটা ইংরেজিতে অনুদিত হয়, তার ঠিক বছরখানেক পরে এই কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তার মৃত্যুর পর প্রকাশিত একটা শেষ কাব্যগ্রন্থ ছিল, নামটা মনে রাখা সহজ, শেষের সাথে শেষ মিলিয়ে শেষ লেখা। আর তার সাহিত্য সাধনার যে সময়কাল, সেটাকে আমরা বলে থাকি রবীন্দ্র যুগ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনিই ছিলেন। চলে যাচ্ছি আমরা আমাদের মূল গল্পে। এতক্ষণ অনেক আমরা তথ্য পড়েছি, তথ্য আমাদের কাছে অনেক সময় বোরিং লাগে, আমাদের কাছে শুনতে ভালো লাগে গল্প। তুমি তোমার জীবনে আর কোনো স্কিল অর্জন করো আর না করো, যদি তুমি ভালো কমিউনিকেশন স্কিল রাখো আর ভালো স্টোরি টেলিং স্কিল রাখো, কাজ হয়ে গেছে, জীবনে তোমার পড়ে থাকতে হবে না। আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি, যদি কেউ ভালো ইংরেজি এবং বাংলা বলতে পারে এবং লিখতে পারে, আর তার বলার মধ্যে একটা গল্প কথকের মতো বিষয় কাজ করে, এটাই যথেষ্ট তাকে নানা কিছু করার জন্য। তো আমি আমার এক্স
অর্গানাইজেশনের বসের কথা বলবো, সো সেই এক্স অর্গানাইজেশনের বস, তিনি বাংলাদেশের খুব বিখ্যাত একজন ব্যক্তি। তিনি তো তার আহ, একটা কথা আমার কাছে খুবই, আমাকে এখনো নাড়া দেয় এবং এখনো আমি বিশ্বাস করি। সেটা হলো যে সেল স্কিল, মানে এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য একটা ম্যান্ডেটরি স্কিল, যে তুমি কতটুকু বিক্রি করতে পারছো কি বিক্রি করতে পারছো না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি কি বিক্রি করবো, আমি তো হচ্ছে দোকানদার না, কিংবা আমি তো ব্যবসা করি না। আসলে দিন শেষে আমরা সবাই কি করি, আমরা সবাই আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করি। ধরো তুমি যখন খাতায় লিখছো পরীক্ষায়, তোমার পরীক্ষকের কাছে দিন শেষে তুমি তোমার এই লেখাটাকে ইন আ ওয়ে, একটা দৃষ্টিভঙ্গি থেকে তুমি এটাকে সেল করছো। লেখাটাকে যদিও সেল করার শব্দটা, সেল করা কথাটা এখানে একটু কেমন শোনায়, কিন্তু তুমি কিন্তু আলটিমেটলি তুমি তার কাছে জিনিসটা, তাকে তুমি ইমপ্রেস করে তার কাছ থেকে তো টাকা নিবা না, কি নিবা? তার কাছ থেকে তুমি নিবা মার্কস। একই রকম ভাবে ধরো, যখন তুমি দেখো যে একটা দোকানে যে তোমার কাছে যে ময়লা বা দোকানটা কেমন, ভালো লাগছে না দেখতে, এইটা বনাম অন্য একটা দোকান যেটা একটু গোছালো টোছালো সুন্দর, তুমি তো ওখান থেকে বইটা আগে কিনতে চাও বা তোমার বাসার জিনিসপত্র আগে কিনতে চাও। এটার কারণ কি? আমাদেরকে এই জন্যে, আমরা নিজেরা যখনই যেটা করছি না কেন, আমাদের একটু ভাবতে হবে যে আমি যেভাবে কথাটা বলছি বা যেভাবে কথাটা লিখছি, এটা আসলে কতটুকু ফলপ্রসূ। শুধু এই একটা স্কিল আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে, সেটা হলো সেল স্কিল বা বিক্রয় কৌশল। এনিওয়ে, চলে যাচ্ছি গল্পে। আমরা এই গল্পটা পাবো উত্তম পুরুষে, অর্থাৎ একজন আমি আমি হয়ে কেউ একজন বর্ণনা করছে। এই গল্পটা বর্ণনা করছে মূলত গল্পকথক, সে হলো অনুপম। অনুপম বিংশ শতাব্দীর সেই তরুণগুলোর একজন, যিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেও, মানে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়েও তার ভেতরে ব্যক্তিত্ব বলতে কিছুই জন্মায়নি, মেরুদণ্ডহীন। তোমরা তোমাদের জীবনেও আশেপাশে কিন্তু এমন অনেক মানুষ দেখতে পাও, যে বছর বছর তার বয়স বাড়ে, কিন্তু তার ম্যাচিউরিটি যেন বছর বছর আরো কমছে, তার স্টুপিডিটি যেন বছর বছর আরো বাড়ছে। তো আমাদের এই গল্পের মূল চরিত্র বলবো না, বাট আমাদের গল্পের গল্পকথক যে অনুপম, মূল চরিত্র অপরিচিতা, তো গল্পকথক অনুপম মানে কল্যাণী। অনুপম স্টুপিড সেটা আমি বলবো না এই গল্পে, কিন্তু অনুপম ছিল একটা ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন একটা পুরুষ, যে তার পরিবারের সদস্যরা যা বলে সেটাই সে মাথা পেতে মেনে নেয়, বা সেটাই সে শুনে, তার নিজের বলার মতো কিছুই থাকে না। আমরা আজকে সেই অনুপমের কথা থেকেই শুরু করি। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। দৈর্ঘ্যের হিসাবে বড় বলতে বোঝাচ্ছে তার অনেক বয়স হয়েছে এমনও না, গুণের হিসাবে আবার সে যে অনেক গুণবান একজন মানুষ, ব্যাপারটা ঠিক তাও না। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো, ইহা বলতে এই বয়সের কথা বলছে, যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এটা দিয়ে কি 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 বোঝাচ্ছে বলতো? এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এটা দিয়ে মূলত বোঝানো হয়, ফলের মতো গুটি ধরা বলতে গুটি থেকে ফল হয়। এখন গুটিটা নিজেই যদি ফলের মতো আচার আচরণ করে, তাহলে তো আসলে সেটা ভালো হবে না, মানে সেটা তো আলটিমেটলি টেস্টিও হবে না, বা সেটা ভালো কিছু হবে না। তো আমরা যখন এই কথাটা শুনি না অনেকের কাছে, যে অকাল পক্ক বা বয়স হয় নাই, বয়স হওয়ার আগেই বেশি পাইকা গেছে বা পেকে গেছে, এরকম। তো এটা হচ্ছে এমনটাই বোঝাচ্ছে তার এই বয়সটাকে বা সময়কালটাকে নিয়ে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটটাকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। ছোট মানেই কি একটা জিনিস সামান্য? একটা কাহিনী হয়তো বা খুব ছোট, সেটা তো অনেক অনেক বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারে, সেটার কারণে অনেক বড় বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে। আমরা সেটাই দেখব। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। শিমুল ফুল সুন্দর, মাকাল ফলের বিষয়টা কি? আচ্ছা, মাকাল ফল দিয়েই বুঝাই। মাকাল ফল দিয়ে মূলত এখানে বোঝানো হচ্ছে অকর্মণ্য বা একদম আকাইম্মা। এমন অকর্মণ্য বোঝানো হচ্ছে কেন? মাকাল ফল দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরে খুবই দুর্গন্ধ এবং আষ্টে, ওটা খাওয়া সম্ভব না। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে, তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পান নাই, তার মানে মারা গেছেন তিনি আগে আগে। তিনি মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িয়াছিলেন,
সেই তার প্রথম অবকাশ। কি লেখা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের! মৃত্যুতে যে তিনি হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। মানে লোকটা এতটা ব্যস্ত ছিলেন, শুধু জীবনভর টাকাই কামিয়ে গেছেন এবং তিনি অবসর নিয়েছিলেন, কিন্তু তার সেই অবসরটাই ছিল মৃত্যু। সেই টাকা তিনি ভোগ করার মতো কোনো সুযোগ পাননি। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ, মা গরিবের ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকে ভুলিতে দেন না। আমরা বাংলা একটা প্রবাদ পড়ি না, আঙুল ফুলে কলা গাছ? এটার উদাহরণ হচ্ছে এই অনুপম এবং তার মা, মূলত অনুপমের মা। দেখবা যারা হচ্ছে বনেদি ধনী তাদের মধ্যে নিজেদেরকে জাহির করার প্রবণতাটা কম, কিন্তু এমন নানা রকম আন্টি দেখবা সে নানাভাবে বোঝাতে চেষ্টা করবে যে তার হাজবেন্ড তাকে কত ভরি স্বর্ণ দিয়েছিল, তার মেয়েকে কত টাকা দিয়ে সে প্রাইভেট পড়ায়। এটা কিন্তু অহংকার। মানে আমাদের অহংকার নিয়ে তুমি যদি একটা ব্যাপার লক্ষ্য করো, মানে অহংকার নানা ফর্মে তোমার ভেতর থেকে বের হতে পারে। মানে অহংকার মানে শুধু আমি তোর চেয়ে বড় বা আমি অমুক আমি তমুক এরকম না, নানা ফর্মেশনে অহংকার আসতে পারে। ভেতরের অন্তর্গত যেই অহম। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, কোলে কোলেই সে মানুষ হয়েছে, সেই জন্যে শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে মূলত বোঝানো হচ্ছে অন্নপূর্ণা দেবীর কথা বলা হচ্ছে, তার যে দুই সন্তান গজানন এবং কার্তিকেয়। গজাননকে, গজানন হচ্ছে গণেশ, গণেশ হচ্ছে বড় ছেলে, আর ছোট ছেলে হচ্ছে কার্তিকেয়। গণেশের যেই ভূমিকা আমরা দেখতে পাই পৌরাণিক কাহিনীতে, কিন্তু কার্তিকেয় কিন্তু একদমই তেমন ছিল না, বরং সে ছিল একদমই মায়ের আঁচল ধরে থাকার মতো একটা সন্তান। সেটাই বলছে, নিজের তুলনা দিচ্ছে সেই কার্তিকেয়র সঙ্গে, যে গজাননের যে ছোট ভাই কার্তিকেয় অন্নপূর্ণার কোলে যেমন সে ছিল এবং যেমনটি তাকে একদম মায়ের আঁচল ধরে ধরে বড় করা হয়েছে, আমি অনুপমও যেন তেমনই এক মেরুদণ্ডহীন তথাকথিত পুরুষ। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড়, কিন্তু ফল্গুর বালির মতো। ফল্গু, ফল্গু কি? ফল্গুর বালি। এটা হচ্ছে মূলত ভারতের গয়াতে ফল্গু নদীটা বয়ে চলেছে। এই নদীটা একটু অদ্ভুত। নদীটা বালু, উপরের আস্তরণ বালুর ভেতর দিয়ে বয়ে চলেছে নদীটা। ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জো নাই। গণ্ডূষ মানে কি? এমনিতে গণ্ডূষ মানে হচ্ছে একদিকে প্রবাহ হওয়া। তো মূলত এখানে বুঝিয়েছে যে ধরো ওই বালুটাকে না খুঁড়ে যেমন তুমি ফল্গুর জল পাবে না, একইভাবে তার মামাকে যদি তুমি আলাদা করে দাও তাহলে এই পরিবারের কোনো মানেই আর থাকে না। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না, কারণ তার মামাই হচ্ছে সকল দায় দায়িত্ব নিয়ে নিয়েছেন। মামা কিন্তু বয়সে খুব একটা বড়ও না, হচ্ছে 6 বছরের বড়। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। দেখো কিভাবে একটা খোঁটা দিল, যে মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত আসলে না মানার ক্ষমতা আমার নাই। কারণ ওই যে ও তো হচ্ছে একদমই মায়ের আঁচল ধরে রাখা বাচ্চার মতো। অন্তঃপুরের শাসনে চলিবার মতো, অন্তঃপুর মানে হচ্ছে অন্দরমহল বা ঘর, অন্তঃপুরের শাসনের চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, স্বয়ংবরা বা স্বয়ংবরা এটার মানে হচ্ছে যেই মেয়ে নিজেই তার হাজবেন্ডকে চুজ করে, তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। মানে এই তার ভালো লক্ষণটার কথা স্মরণ রাখতে বলছে, মানে ঘরের ভেতরে খুব শাসন করে শাসিত হয়ে চলার মতো সে প্রস্তুত আছে, বউকে হুজুর হুজুর করার জন্য সে প্রস্তুত আছে, এটা বলে দিচ্ছে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিকাশ এজেন্ট আমরা শুনি না, বা নগদ এজেন্ট, উপায় এজেন্ট, তারা কি করে? তারা হচ্ছে ওই তোমার হয়ে, মানে ধরো বিকাশের হয়ে তোমার টাকাটা উঠায় দেয়, টাকাটা পাঠায় দেয়, এমন আর কি। তো ওর মতে ওই ভাগ্য দেবতা যিনি হচ্ছেন ওর ভাগ্যটা নির্ধারণ করেন, তার এজেন্ট, মানে সেই সবকিছু যেন ওর মামার হাত হয়ে আসে। বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। এটা এখনকার দিনেও এমন অনেক মানুষজন চায়। আমি নিজে আমার পরিচিত দূর সম্পর্কের একটা পরিবারকে দেখেছি, যে যখন আহ, আমার ওই ছোট বোনটার জন্য হাজবেন্ড খোঁজা হয়, তখন তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা একটু কম্পারেটিভলি গরিব পরিবারে যাব, যার কারণ হলো যে সব সময়
আমাদেরকে মান্য করবে এবং সবসময় আমাদেরকে একটা এক্সট্রা সম্মান করবে বা আমাদেরকে একটু ভয় ভয় থাকবে, কারণ আমরা একটু উঁচু লেভেলে আছি, তারা হচ্ছে আমাদের চেয়ে নিচু। সো বাঙালির মধ্যে এই ধরনের চিন্তাভাবনা এখনো আছে। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, কসুর মানে হচ্ছে কার্পণ্য করবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুঁকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। গুড়গুড়ি আর বাধা হুঁকা, মূলত এটা বলা হচ্ছে যে আসলে গুড়গুড়িটা একটু ভালো আর বাধা হুঁকাটা একটু নিম্নমানের। মানে তাকে আমি শোষণ করব ঠিক আছে, কিন্তু যখন সে আমার বাড়িতে আসবে তাকে যদি আমি যথাযথ মর্যাদা নাও দেই, তার শাসন মানে নালিশ করা খাটবে না, সে নালিশ করবে না। ওই যে কারণ সে হচ্ছে আমার চেয়ে গরিব, আমার চেয়ে লোয়ার ক্লাসে বিলং করে। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। কানপুর একটা পৌরসভা বলতে পারো, হুগলিতে, এটা পশ্চিমবঙ্গের একটা জেলা, হুগলি। পশ্চিমবঙ্গে জীবনে আমার বহুবার যাওয়া হয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে আমি আবার যাচ্ছি একটা কাজে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। কলকাতায় এসে সে মন উতলা করে দিল ছুটিতে। সে বলল, ওহে, মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। খাসা বলতে মানে বোঝাচ্ছে অনেক ভালো। ভালো বানানটা দেখো, ভালো বানানে সবসময় ওকার বসে, ঠিক আছে? কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। ধু ধু আমরা কোথায় ব্যবহার করি? মরুভূমিতে। ধু ধু মরুভূমি মানে প্রচুর ছুটি, এটা বুঝেছি। পরীক্ষা নাই, উমেদরি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। মরীচিকা কি? তোমরা তো সবাই সায়েন্সের স্টুডেন্ট, তোমাদেরকে আমার আলাদা করে মরীচিকা বোঝানোর কিছু নেই। কোথা থেকে মরিচা হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাই তো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। ওর অবস্থা হয়ে গেছে একটা বিখ্যাত গানের মতো বাংলায়, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এ মন কেন বাধা পড়ে না, কি যেন কেন জানি না। এই গানটা লিখেছিলেন বাংলাদেশের খুব বিখ্যাত একজন মিউজিশিয়ান হায়দার হোসেন। তিনি যখন উইনিং নামে একটা ব্যান্ডে ছিলেন, তিনি তখন ক্লাস 10-এ পড়েন। তো ক্লাস 9-10-এর একটা ছেলের যেমন মনে হয় যে আশেপাশের যেই মেয়েকেই দেখে মনে হয় যে সে তারই প্রেমে পড়ে গেছে, একটু কথা বললেই তার বুকের হার্টবিট বেড়ে যায়, তার মনে হয় যে এখনই হচ্ছে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, মানে ছেলেদের ক্ষেত্রে না, এটা মেয়েদের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য, তবে ছেলেদের ক্ষেত্রে বেশি। যে সে যার সাথেই কথা বলছে মনে হচ্ছে তার হার্টবিট বেড়ে যাচ্ছে, তারই প্রেমে পড়ে যাচ্ছে এমন। মানে পাশে এসে, কাছে এসে, পাশে বসে কথা বলে যে এ মন বলে সে আমায় ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থায় তখন হয় আমাদের গল্পের এই অনুপম। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। বোঝালো? মানে বসন্ত বাতাস বলতে, বসন্ত বলতে কি বোঝায়? বসন্ত তো আমাদের ঋতুর রাজা। সেটা আমরা মনে করি কখন বসন্তের কথা? যখন খুব সুন্দর সময়, এটাকে বোঝায় যে বসন্ত এসেছে, হৃদয় বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন, এমন। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, মানে কথাটা বলে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন এসেছে এই ফ্রেজটার মানে কি? লক্ষ্মীর মঙ্গল ঘট। সনাতন ধর্মাবলম্বীদের মতে তারা এখানে লক্ষ্মী বলতে মূলত বোঝানো হচ্ছেন কার কথা? দেবী লক্ষ্মীর কথা। এবং মঙ্গল ঘট বলতে যেই ঘটের মধ্যে সকল ভালো কিছু রাখা হয়। তো দেবী লক্ষ্মীর সেই ভালো কিছু রাখার ঘরটা পরিপূর্ণ ছিল একসময়, এখন তাহা শূন্য বলিলেই হয়। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। আচ্ছা, বুঝলাম। পশ্চিমে মানে অন্যদিকে যে তিনি বাস করছেন, তার এলাকায় বংশমর্যাদা রাখা সহজ নয় বলে। ধরো একজন গুলশানে থাকতো, এখন তার আর টাকা নেই গুলশানে থাকার মতো, সে হয়তো মোহাম্মদপুর চলে গেল, এইভাবে ভাবতে পারো। সেখানে গরিবের গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না।
অর্থাৎ মানে সেই মেয়ের পেছনেই লক্ষ্মীর ঘট, অর্থাৎ যা যা আছে সেই সব কিছু উপুর করে দিতে, মানে সেই মেয়েকেই সকল সয় সম্পত্তি দিয়ে দিতে, তাদের যেন একটু দ্বিধা হবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনে আমার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এটা আসলে ওই সময়ের বাল্য বিবাহের বিষয়গুলোকেও ইন্ডিকেট করে। কারণ 15 বছর বয়স এটা একটা মেয়ের জন্য অনেক বয়স না, কিন্তু এটাকে বলছে এমন ভাবে যে বাপ সবুর করছে কিন্তু মেয়ের বয়স তো সবুর করছে না, সেটা বেড়েই চলেছে, 15 বছর হয়ে গেছে, এখনো মেয়ের বিয়ে হয় না, এটা কিভাবে সম্ভব? যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। এটা আসলে মানে দি অ্যান্দামানস, অ্যান্দামানস আসলে আমরা এখানে মনে করছি যে আন্দামান দ্বীপ কি অনুন্নত জায়গায়, সেই আন্দামানসে ঘুরতে গেলে যে পরিমাণ টাকা লাগে, এবং এটা খুবই সুন্দর একটা জায়গা ভারতের। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। আচ্ছা, এখানে মূলত বলছেন যে আমরা যদি দেখি যে মানে মনু বলতে মূলত এখানে যে প্রথম মানুষ তার কথা বোঝানো হয় সনাতন ধর্ম মত অনুযায়ী। হাবড়ার পুল বলতে হাওড়ার যে ব্রিজ, হাওড়ার ব্রিজটাকে বোঝানো হচ্ছে। কন্যাকে অর্থাৎ মানে মামা যদি ওই প্রথম থেকে সৃষ্টির শুরু থেকে যদি তার ক্ষমতা থাকতো, তাহলে উনি একদম ওই পুলটা পার হয়ে নিষেধ করে দিতেন। তার জীবন কলকাতাতেই কেটেছে, এবং কলকাতার বাইরের যে শহর টহর যা আছে সবকিছুকেই তার একদম গ্রামগঞ্জ, আন্দামান দ্বীপপুঞ্জ যা তা এগুলো মনে হয়। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই, মানে তার ফুফাতো ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁট, মানে খুব একদম, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। কি বোঝাচ্ছে এটা দিয়ে? এই গল্পটার মধ্যে অনেক পৌরাণিক এমন বেশ কিছু রামায়ণ মহাভারতের কাহিনীর আমরা ছোট ছোট কিছু বিষয় দেখতে পাই। আচ্ছা, যেহেতু বিনুদা হচ্ছেন একটা সাধারণ জিনিসকেও যেটা অনেক সুন্দর, সে আরে চলে কোনো রকম এরকম, তার মানে উনি একটা বিষয়কে অনেক সুন্দর বলেছে, মানে জিনিসটা আসলেই অনেক সুন্দর। তো যখন তিনি বলছেন যে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, প্রজাপতি বলতে মূলত বোঝানো হয় আসলে ব্রহ্মাকে, যিনি সনাতন ধর্ম মতে সকল ক্ষমতার উৎস। আর প্রজাপতি মানে সরি, আমি এখানে প্রজাপতির কথা প্রথমে বললাম। আমি একটু মেইন জিনিসটাতে একটু আসি, দাঁড়াও, আগে তোমাদেরকে একটু দেখাইনি। আমরা প্রথমে আসি যে এখানে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। মূলত আমরা যদি প্রজাপতির কথায় আসি, সেটা হচ্ছে তোমার মদন দেব। উনি হচ্ছেন প্রেমের দেবতা, সনাতন ধর্ম মতে প্রেমের দেবতা হচ্ছে তিনি। তো মোট কথা এখানে কোনো বিরোধ নাই, প্রেমের দেবতাও যেন তার পক্ষেই আছে। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল, কারণ এই যে ওরা তো সবসময় খুব ডমিনেটিং। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথা একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের,
অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। মানে বোঝা গেল যে খুব একটা সম্মান দেখাচ্ছে না দিন শেষে তার প্রতি। পণ সম্বন্ধে মানে যৌতুক দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির অভিমান না, মানে তিনি এটা হচ্ছে বলে থাকেন নিজেকে অসামান্য চতুর। গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক, অর্থাৎ তাদেরকে সব জায়গাতে জয়ী হতে হবেই। তাতে যদি অন্যের বুকে ছুরিও মারতে হয় তাও তারা জয়ী হবে। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। মানে এত মানুষ গেছে, তাদেরকে গুনতে হইলে কেরানি রেখে মানুষ গোনাতে হবে। তাহার দিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। এটা এখনো আছে আমাদের দেশে। ডিভোর্সের অন্যতম কারণও এগুলো, যে একটা পক্ষ সবসময় অন্য একটা পক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করে তাদের বিপদে হচ্ছে একটা আনন্দ, আর এগুলো তো ছোট লোকের জাত বা এটা সেটা, এখনো হয়। কারণ আমাদের জাতিগত বেশ কিছু দিক থেকে আমরা কিন্তু অনেক হিপোক্রেট, দ্বিমুখীচারী। আমরা অনেক দিক থেকে আমাদের চিন্তা ভাবনা খুব ছোট লোক টাইপ। তো তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, আরেকটাও হচ্ছে এটা, যে যখন আমরা সম্বন্ধ করতে যাই আমরা এই বিষয়টাতে একটা পৈশাচিক আনন্দ পাই যে অপর পক্ষের মানুষ তারা কোনো একটা কারণে যদি লাঞ্ছিত হয়, কোনো একটা কারণে যদি লজ্জিত হয়, তাহলে ভেতরে একটা গিল্টি প্লেজার কাজ করে। ইউ নো হোয়াট গিল্টি প্লেজার ইজ? যেমন যেই ছেলেটা স্কুল পালায়, যেই ছেলেটা কলেজ পালায়, ও কিন্তু জানে কাজটা খারাপ, কিন্তু এটা গিল্টি প্লেজার। আবার প্লেজার তো অনেক ভালো রকম প্লেজারও আছে। কেমন ভালো প্লেজার? ধরো ভালো প্লেজার হতে পারে এমন যে তুমি খুব মজাদার কোনো খাবার খেলা, তোমার কাছে অনেক ভালো লাগলো, এটাকে বলে যেটা ভালো প্লেজার। আচ্ছা, এনিওয়ে, আমি একটু চ্যাটটা ওপেন করি, তো আমি একটু দেখি তোমাদের কাছ থেকে কি কমেন্ট টমেন্ট কিছু আছে নাকি। একটু কাইন্ডলি বলবা যদি বাইরে কেউ থাকে আমাকে একটু পানি দিতে, একটু আমার পানির ইয়াটা একটু নিয়ে আসতে। হুম। আজকে দুইটায় ক্লাস ছিল? আজকে কোথায় দুইটায় ক্লাস ছিল? কখন এটা বলেছে? কে বলেছে আজকে দুইটায় ক্লাস ছিল? মহার্ঘ মানে হচ্ছে পূজার উপকরণ আর কি। স্বয়ংবরা মানে হচ্ছে যে আহ, আচ্ছা, দুইটার ক্লাসের বিষয়টা আমি দেখবো। এটা তো এমন হওয়ার কথা না, দুইটায় ক্লাস ছিল। দাদু ভাইয়ের ক্লাস ছিল। হ্যাঁ, বেহাই মানে হচ্ছে বেহাই, তাই তো বলি। আমার ক্লাস তো থাকার কথা না। এটা আমি আসলে ঠিক বলতে পারবো না ইকবাল ভাইয়ের ক্লাসটা নিয়ে। ইকবাল ভাইয়ের সাথে আমার দেখা লিফট লাগে। আট কি? আট মানে কোন আট কি বুঝলাম না এটা। আত্মপ্রকাশ মানে হচ্ছে নিজের রসনা, রসনাবিলাস, খাবার দাবার। অস্থিমজ্জা মানে একদম শরীরের সকল অঙ্গে অঙ্গে, মানে পুরো সত্তায়। মোহাম্মদ ইউকুব এটা মানে হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। আত্মপ্রকাশ মানে নিজে, অস্থিমজ্জায় মানে একদম সত্তায় সত্তায়, নির্বিঘ্নে মানে কোনো ভেজাল ছাড়া। গুড়গুড়ি হচ্ছে এক ধরনের তোমার কি বলবো, এটা এক ধরনের হুক্কা খায় ওটাতে, মানে তামাকের মতো আর কি। মাকাল ফল, এই ফলটা হচ্ছে বাইরে থেকে খুব সুন্দর দেখতে, কিন্তু ভেতরে কিছুই নাই। এটা আমরা চ্যাটটা অফ করে দিই। এটা হচ্ছে মানুষকে, অনেক মানুষকে বোঝাতে, দেখবে যে খুব সুন্দর ড্রেস আপ ট্রেস আপ করে আছে কিন্তু মাথার মধ্যে একদম গোবর এগুলা। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া অনেক মানে সাউন্ড টাউন্ড করে যাচ্ছে তারা। বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া। এটা মানে কি? বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া, এটা দিয়ে বুঝিয়েছে যে একদম মানে এত কোলাহলের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই কোলাহলে
একদম মানে হাতি দিয়ে ধরো সঙ্গীত সরস্বতীর যে পদ্মবন, সেটা একদম মানে মোট কথা বোঝাচ্ছে যে সরস্বতী কি, সরস্বতী দেবী হচ্ছে এখানে, সরস্বতী দেবী কে মূলত বোঝানো হয় যার জন্য এখানে তার কথাই বলা হচ্ছে, সেই সঙ্গীতের সরস্বতী দেবীর কথা, যে মানে একদম তার মানিজ্যতার কিছু রাখলো না, এমন ভাবে এত কোলাহল করে গেল, মানে সেটা তো আসলে সঙ্গীত না, এটাই বোঝানো হচ্ছে। আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম, আংটিতে হারেতে জড়ি জহরামে আমার শরীর যেন গহনার দোকান নিলামে ছড়িয়াছে, তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিল। ভাবি জামাই, ভাবি শ্বশুর মানে হচ্ছে হবু শ্বশুর হবু জামাই। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না, একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মানে অনেক হুজুর 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 করছে এমন না, মুখে তো কথাই নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর, তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতা স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বর কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার ওসপার হইত। আচ্ছা, মানে এটা শুরুতেই ভেজালটা লেগে যেত যদি ওই শম্ভুনাথ বাবুর যিনি বন্ধু, উকিল বন্ধু, সে যদি ওদেরকে ওই না তেল মারত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বললেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানে এই, সকলের না হোক কিন্তু কোনো মানুষের জীবনের একটি কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না, তার ভয় তাহার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কাজ শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থওয়া সম্বন্ধে লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। মানে ওই যে খুব বেশি তাদেরকে তেল মারে নাই, তেলবাজ মনে হয় নাই, তো এই জন্য যেহেতু ওইটা দিয়ে তার ডাউট আছে, তাই মনে হয়েছে শুধু এই লোকের মুখের কথার উপর বিশ্বাস করা যাবে না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। স্যাকরা হচ্ছে যে স্বর্ণ পরিমাপ করে। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্ত পোষে এবং স্যাকরা তাহার দাড়িপাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছেন। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? এখানে আমরা দেখতে পাবো যে ওর ব্যক্তিত্ব কেমন সেটার পরিচয় ফুটে উঠে, যে ও যে আসলে কত ব্যক্তিত্বহীন একটা মানুষ, অনুপম। কারণ ওর মতামতটা কি, বিয়েটা তো আলটিমেটলি ওর, বিয়ের আগে ওর মামা চাচ্ছে স্বর্ণগুলোকে মানে স্যাকরা স্বর্ণকার দিয়ে পরিমাপ করিয়ে নিতে। কেন পরিমাপ করিয়ে নিতে চাচ্ছে, কোনো ভেজাল আছে কিনা। তো এটাতে জিজ্ঞাসা করলো যেতে তোমার মতামতটা কি। আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। এখানে আমরা আবার দেখি যে একটা ব্যক্তিত্বহীন পুরুষকে, মেরুদণ্ডহীন একটা পুরুষকে। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলি তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সভায় গিয়া বসুক। শম্ভুনাথ বললেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের, মানে ওর পূর্বপুরুষদের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। যেমন মোটা তেমনি ভারী, আগের স্বর্ণগুলোই এমন ছিল। স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকর মুখ, মকর মানে হচ্ছে কুমিরের মতো দেখতে আর কি, মকর রাশি আছে না, মকর মুখ, কুমিরের মুখের মতো মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন, মানে লিস্ট। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে, মানে পরে যাতে কম না পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া এয়ারিং ছিল, মানে কানের দুল, ইয়ার রিং, ওটাকে বলেছে এয়ারিং। শম্ভুনাথ সেইটে শেকরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। শেকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। বরং এখানে দেখা যাচ্ছে যে যেই ইয়ার রিংটা তাকে
দেখতে দিল যে এই ইয়াররিংটা মূলত অনুপমদের এন্ডের, ওটা মামা দেখতে দিল, ওটাতেই বরং ভেজাল আছে। শম্ভুবাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়াররিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মানে দেখো যে ওরা যেটা দিয়ে আশীর্বাদ করেছিলেন, ওই যে হয় না এঙ্গেজমেন্টের সময় দেখা যায় আংটি দিয়ে যায় বা এমন, বরং সেটাই হচ্ছে একটা খাদযুক্ত অলংকার, বাকিগুলো একদমই খাঁটি সোনা। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সভায় গিয়ে বসোগে। শম্ভুনাথ বাবু বললেন, না, এখন সভায় বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? কারণ এটা সনাতন ধর্মাবলম্বীদের বিয়েতে লগ্ন খুব গুরুত্বপূর্ণ বিষয়। শম্ভুনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে একটু বেশ জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিত হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো, এবং মানে আড়ম্বর মানে অনেক রকম রান্না বান্না ছিল এমন না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণরূপে উপেক্ষা করিয়া আমার দিকে চাহাইয়া বললেন, তুমি কি বলো, বসিয়া যে দোষ আছে, দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, মানে মায়ের আদেশের মতো তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে? মামা বলিলেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মানে অবাক, আরে গাড়ি রেখে দেওয়ার কথা বলতেছিস বেটা, বিয়ার তো লগ্ন চলে যেতেছে। মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই, একটা মেরুদণ্ডহীন, একটা ফালতু রাম ছাগল। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ড ভণ্ড করিয়া বরযাত্রীর দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। সব ভেঙে চুরে বরযাত্রীর দল বের হয়ে গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। অভ্রের ঝাড়গুলো। বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কন্যার পিতার এত গুমর, এত অহংকার, কলি যে চারপোয়া হইয়া আসিল। কলি যে এটা আসলে মূলত সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী 4 যুগ আমরা দেখতে পাই, ঠিক আছে? তো 4 যুগ, সেই 4টা যুগের মধ্যে শেষ যুগটাকে বলা হয় কলিযুগ। প্রথমটা হচ্ছে সত্য যুগ, তো শেষেরটা হচ্ছে কলিযুগ, যেই যুগে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং যেই যুগে সকল মানে যদি ধরো 1/3 কাজ হচ্ছে বলতে পারো খারাপ কাজ, মানে মোট কথা 4টা কাজের মধ্যে 3টাই থাকবে খারাপ কাজ বা পাপ কাজ, এরকম। সেই কলিযুগের কথা বলছে যে কলি যে চারপইয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয়ে যার মনে নাই, তার শাস্তির উপায় কি? মস্ত বাংলাদেশের মধ্যে, এই বাংলাদেশ বলতে আমাদের এই বাংলাদেশ বোঝাচ্ছে না, এটা মূলত যারা বাংলা ভাষায় কথা বলতো ওই অঞ্চলটাকেই বাংলাদেশ বলা হইতো। কারণ রবীন্দ্রনাথ তো বাংলাদেশের সৃষ্টির অনেক আগেই মারা গেছেন, উনি বাংলাদেশের কথা কিভাবে জানলেন? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? নষ্ট গ্রহ বলতে কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে কিছু কুসংস্কার। সেটা হলো তোমরা যেমন ওই যারা হচ্ছে রাশি টাশি দেখে, এই ধরনের ভণ্ডামি যারা করে বেড়ায়, তো তাদের মধ্যে এমন দেখা যায় যে এই গ্রহ নক্ষত্রের হিসাবে তারা ভাগ্যের বিভিন্ন কিছুকে প্রেডিক্ট করে থাকে। তো বলছে যে কোন নষ্ট গ্রহ এইটা করলো। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ, সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত, মানে একদম বমি করে দিয়ে আসতে পারলে আফসোস মিটত।
বিবাহের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গালে করিয়া মানে গালি টালি দিয়ে দিতে থাকলো। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। মানে যারা ওদের ভালো বা শুভাকাঙ্ক্ষী তারা বুঝাইলো যে আপনি যদি এখন গিয়ে মামলা করেন, অলরেডি অনেক বড় তামাশা হয়ে গেছে, আর অল্প একটু যতটুকু তামাশা বাকি আছে সেটা পূর্ণতা পাবে আপনার এই মামলার মধ্য দিয়ে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের মানে আহ, কোনোভাবে যদি শম্ভুনাথ অনেক জব্দ হয়ে পায়ে ধরে এসে পড়েন, গোফের রেখায় দিতে এটাই কেবল কামনা করিতে, মানে এটাই হচ্ছে কামনা করছে যে একদম যদি শম্ভুনাথ এসে পায়ে ধরে মাফ চায় যে অনেক ভুল হয়ে গেছে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সে অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কারণ ও তো হচ্ছে অপরিচিতার প্রেমে পড়ে গিয়েছিল। আর প্রেম হচ্ছে এমন অদ্ভুত এক অনুভূতি, মানুষ যখন প্রেমে পড়ে, প্রেমে পড়ার অনুভূতিটা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটা। মানুষ যখন প্রেমে পড়ে, তো এই প্রেমের তার যে অবস্থা, এটা আমরা গল্পের পরে আরো একটু দেখতে পাবো। এই প্রেমটা তাকে যেমন আজীবন তাড়িয়ে বেড়ায়, আজীবন তাড়িয়ে বেড়ায়। তো এই প্রেমে যখন সে পড়ে, প্রেমে পড়ার কারণে তার কাছে আসলে একটা অদ্ভুত বিষণ্ণতাও কিন্তু মানুষের মধ্যে কাজ করে, এবং প্রেম কিন্তু মানুষের কাছ থেকে যুক্তিটাকে কেড়ে নেয়। দেখবা যে আপাত দৃষ্টিতে খুব তেমন সুন্দর না বা তেমন ভালো পরিবার বা কিছুই না, শিক্ষিত না, এমন একটা খুব একটা মানে মেয়েকে পছন্দ করলো, এবং সেই মেয়েটা হয়তো বা নাই, তার জন্য একদম সে পাগল হয়ে যাচ্ছে এরকম। কিন্তু তার থেকে হয়তো অনেক ভালো ভালো কেউ আসছে, কিন্তু তাদেরকে সে একসেপ্ট করছে না বা তাদেরকে তার ভালো লাগছে না, এইরকম একটা বিষয় কিন্তু মানুষের মধ্যে থেকে থাকে। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, মানে জীবনের সকল কিছু আসে, কিন্তু কোথায় যেন একটা অদ্ভুত শূন্যতা থেকে যায় আমাদের গল্পের এই অনুপমের জীবনে। কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাহার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটি খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এরোচুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল, অনেক খুশি হয়ে গেল। সে মনে হলো এখনো যদি একটা চান্স থাকে। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। প্রতিশোধের সেই চিন্তা। সে বলিল,
বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গো। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল, এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে তারপরে আমার কথাটি ফুরল। এগুলো কিন্তু সবই অনুপমের কল্পনা, কারণ সে ওই মেয়ের জন্য পাগল, ওই মেয়ের প্রেমে, ওই মেয়ের বিরহে সে ব্যথিত হয়ে সে আর কারো কথা মাথায় নিতে পারে না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। তীর্থ বলতে ধরলাম গয়া, কাশী, কোনো একটা দিকে যাচ্ছিল। আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই, যার মামা তো ঘর ছেড়ে যাই না। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোনো স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে, তাহাই দেখাইয়া দিতেছে। মানে এখন আমরা দেখি যে এখানে সেই স্টেশনে, সেই ট্রেনের মাঝে ওদের আবার দেখা, কত বছর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, হঠাৎ দেখা। মানুষের যে এভাবে এত বছর পরে আবার দেখা হবে। বাংলাদেশের খুব শীর্ষস্থানীয় একটা টেলিকম কোম্পানি, একটা টেলকো, একটা মোবাইল ফোন কোম্পানি, তারা হচ্ছে, মোবাইল ফোন বলাটা ভুল, একটা টেলিকম মানে টেলকো আর কি, যারা হচ্ছে যাদের মানে মোবাইল অপারেটর, তাদের একটা বিজ্ঞাপন আমার এখনো মনে আছে এরকম, যে অনেক আগে তাদের বিয়ে হয় নাই এরকম, মানে দুইটা ক্যারেক্টার এমন যে তাদের হচ্ছে তোমার দেখা হয় হঠাৎ করে, তারা ট্রেনের জন্য অপেক্ষা করে সেম রেল স্টেশনে, হঠাৎ করে দেখা হয়, অনেক বয়স হয়ে গেছে এইরকম। তো মানুষের জীবন নিঃসন্দেহে অদ্ভুত। এই দেখাটা আসলে কারোর জন্যই হয়তো সুখকর হয় না, তেমনটা হয়নি অনুপমের ক্ষেত্রেও। সেটা একই সাথে সুখ এবং দুঃখে গাঁথা। গাড়ির মধ্যে না ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। আচ্ছা, পানির কথা কি বলা হয়েছিল? একটু পানির কথা, ও স্টাফ নাই, আচ্ছা। ঘাড়, সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছি। কেমন একরকম হইয়া পড়িয়া আছে মানে মোট কথা এখানে বুঝাচ্ছে সে অনেকটা ছন্ন ছাড়ার মতো অবস্থাতে আছে। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এখন গল্পে ঢুকলো কে? গল্পে ঢুকলো আমাদের কল্যাণী এতক্ষণে। কল্যাণীকে নিয়ে বাকি পার্টে আমরা কথা বলবো ঠিক 5টা বেজে 5 মিনিটে। সো 5টা বেজে 5 মিনিট পর্যন্ত তোমাদের বিরতি থাকছে, কারণ বেশ বড় একটা ক্লাস, একসাথে কনসেন্ট্রেশন দেওয়াটা কঠিন, একসাথে টানা পড়ানোটাও কঠিন। তোমাদের সঙ্গে ঠিক 5টা 5-এ আমি আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গেই থাকো।
লাইভ আমরা। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলে উঠল, এই শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এটা বলল কল্যাণী। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। মানে মানে এমন হয় না, যখন সে প্রেমে পড়ে তখন ওই মেয়ে কথা বললেও, ওই মেয়ে ঝাড়ি দিলেও তার কাছে মনে হয় যে কি সুন্দর। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, যেটাকে কথায় প্রকাশ করা যায় না, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। এখানে অনেক নানা রকম উপমা দেয়া হচ্ছে, আর কি, আর কিছু না। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে, গাড়িতে জায়গা আছে। এটাই যেন কানে বেজে চলছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, মানে কুয়াশার মতো, যেন সেটা একটু পরেই কেটে যাবে, সে যে মায়া, মানে জাদুর মতো, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধামর, মানে এত সুন্দর, এত সুধা, এত সুন্দর সুর, মানে সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াই। দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালি আর্দালি দল, মানে হচ্ছে তাদের এই চাকর বাকররা, আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক ফৌজ বলতে মানে মিলিটারির আর কি, বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন 2-3 মিনিট পরেই। না, 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। কারণ তখন ইংরেজরা এরকম অনেক অনিয়ম অনাচার করত। দেখা যায় সিট থাকলেও ওদের কোনো সাহেব টাহেব যাবে, তাই মানুষকে উঠায় দিত। সব গাড়িতেই ভিড়। দাঁড়ে দাঁড়ে উঁকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া, মানে ধোঁয়া বলতে বোঝাচ্ছে ওই গানটাই, ওই গানের ওই সুরটাই। জায়গা আছে, জায়গা আছে, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব। বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম। দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নব যৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই, জরিমানে কোনো জড়তা নাই। মানে একদম বোঝাচ্ছে যে, মানে মেয়েটা যে একটা অপূর্ব রকম সুন্দরী, এবং মেয়েটার প্রতিটা বিষয় যে তাকে মুগ্ধ করছে, এটাই বলছে। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার
শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। মানে মোট কথা সে এতটাই সুন্দর যে যে গাছে সে ফুটেছে সেই গাছকেও সে অতিক্রম করে গেছে। সঙ্গে দুটি তিনটি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এ গল্প নিশ্চয়ই তারা ২০-২৫ বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের, মানে খুব সুন্দর কণ্ঠ, সোনার কাঠিতে সকল কথা যে সোনা হইয়া ওঠে, মানে সেই রূপকথার মতো যে সেই কাঠি দিয়ে সেই সোনার কাঠিটা যেখানে ধরা হয় সেটাই স্বর্ণ হয়ে যায়, একইভাবে ওই কণ্ঠেও যেই কথাই বলে সেটাই সুন্দর শোনায়। মেয়ের সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের উপরে প্রাণের ঝর্ণা, ঝর্ণা বানানটা ভুল, এটা হচ্ছে ঝর্ণার শুদ্ধ বানান, ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সেই ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে সে খুব খানিকটা চানামুঠ কিনিয়া লইল, খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা একমুঠ চাহিয়া লইতে পারিলাম না। মানে ও আসলে নানাভাবে স্কোপ খুঁজছে। যেমন কোনো মেয়েকে পছন্দ করলে একটা ছেলে এটা করে, সে চেষ্টা করে, এখন তো ফেসবুক মেসেঞ্জারই আছে, ইনবক্সে একটু নক দেওয়া, কোনো একটা উদ্ভট বিষয় নিয়ে হলেও তার সাথে আলাপ জমানো বা মানে কনভারসেশনটা স্টার্ট করা কোনো না কোনোভাবে। তো ও নিজের কথা বলছে, ও যদি ওই একমুঠ চাইতো তাহলেও তো অন্তত তাদের মধ্যে একটা কথোপকথন শুরু হতো। হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। মা ভালো লাগে এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন, মানে তার মনটা দোটানা। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। মানে বেহায়া আবার মনে হচ্ছে না, তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যেস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময়ে গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না, কারণ নিজে তারা যদি জায়গা নেই। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিয়রের কাছে লটকাইয়া দিয়ে আমাকে বলিল, এ গাড়ির এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটা হিন্দিতে বলে, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলল, না ছাড়িয়া উপায় নাই। মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম যে চলে যাবে, কারণ ও তো মেরুদণ্ডহীন, ওকে চলে যেতে বলছে, চলে যাবে। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নি বর্ষণ করিয়া বলল, না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলিয়া দিল। ইতোমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আরদালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা কইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। বুঝো ওই মুহূর্তে ওদের অবস্থাটা কি হবে, মানে সেই কল্যাণী, সেই শম্ভুনাথ সেন।
তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোড় করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা, মানে মায়ের আদেশ। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি, মা আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, জায়গা আছে, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। 4 বছর আগের কাহিনী। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি, মাকে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সে এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি। যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিয়ার মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। এই হচ্ছে আমাদের পুরো গল্প। এবারে আমরা পোলে চলে যাই। সো আগে একটু বলে নেই, পোলটাতে যাবার আগে একটু বলে নেই যে এই গল্পটা মূলত প্রকাশিত হয়েছিল প্রথম প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র, একটা পত্রিকা ছিল সেটা। সেখানে 1914 সালে কার্তিক সংখ্যায় একটা রবীন্দ্রনাথের গল্প সংকলন ছিল, একটা গল্প সপ্তক সেখানে, এবং পরে একটা গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এটা প্রকাশিত হয়। গল্পগুচ্ছ বইটা তোমাদের জন্য একটা মাস্ট রিড বই, সেটা হলো গল্পগুচ্ছ। অসাধারণ একটা বই, তোমাদের বয়সে পড়া এটা হচ্ছে এটা পারফেক্ট। আর প্রমোদ চৌধুরী ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানীর হাজবেন্ড। ইন্দিরা দেবী চৌধুরানী হচ্ছে রবীন্দ্রনাথের ভাতিজি। তো প্রমোদ চৌধুরী আর রবীন্দ্রনাথের সম্পর্ক হচ্ছে, রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরীর চাচা শ্বশুর ছিলেন। চলে যাই আমরা চটজলদি প্রশ্নে। 1 নম্বরটা দিয়ে শুরু করি। 30 সেকেন্ড পাবা তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঝটপট উত্তর দিয়ে দাও অ্যান্ড সবাই পোলে অংশগ্রহণ করো। ফার্স্ট হয়েছে রয়্যাল মাহিন, সেকেন্ড হয়েছে মোহাম্মদ আকিব হুসাইন, থার্ড হয়েছে মিশমা। আমি একটু শুদ্ধ উত্তরে যাই তো, একটু দেখি তো সাইডে। সো আমাদের এখানে বেশিরভাগ মানুষই শুদ্ধ উত্তর দিয়েছ, যেটা ছিল বিয়ে ভাঙার পর কল্যাণী মেয়েদের শিক্ষার কাজে জড়িত হয়েছিল। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাত্র পড়ালাম। ঝটপট উত্তর দাও, 30 সেকেন্ড হাতে তোমাদের সময় আছে। জারিফ হাসান ফার্স্ট, শহীদুল ইসলাম মাহি সেকেন্ড, সামিন ইয়াসার থার্ড। এটা হচ্ছে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মাত্র প্রমোদ চৌধুরীর কথা বলতে গিয়ে বলেছিলাম এটা। লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন?
জারিফ ফার্স্ট, ইমরান আলী সেকেন্ড, থার্ড হয়েছে শাশ্বত দেব অভ্র। এটার উত্তর হচ্ছে তৎকালীন যৌতুক প্রথা। ঝটপট অ্যান্সার করে দাও, এটা খুব সহজ। ফার্স্ট হয়েছে জারিফ হাসান, সেকেন্ড মোহাম্মদ সফর উদ্দিন, থার্ড হয়েছে মোহিনী সাবরিন। সো এটার তোমরা জানো এটার উত্তর হচ্ছে 15 বছর। অভ্র শব্দের অর্থ কি? এটা এক ধরনের খনিজ, হ্যাঁ, ধাতু। তোমরা এটা আরিফ ভাইকে জিজ্ঞেস করবা, ফেলুদাকে, নানাকে, নানা তোমাদেরকে এটা একদম রাসায়নিকভাবে বোঝাতে পারবে অভ্র মানে কি। ফার্স্ট হয়েছে জারিফ হাসান, সেকেন্ড হয়েছে সামিন ইয়াসার, থার্ড মোহাম্মদ সফর উদ্দিন। সো আমাদের এটার অ্যান্সার হচ্ছে এক ধরনের খনিজ ধাতু। তো আমরা আজকের ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে এলাম। আমি একটু চ্যাটটা ওপেন করি, আমি 1 মিনিট একটু প্রশ্ন নিই তোমাদের কাছ থেকে, যতটুকু প্রশ্ন নিতে পারি, তারপরে আমি ক্লাসটা ফিনিশ করে দিব। এখানে আজান দেয়, ঠিক আছে, ওকে। সো আমি তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, আজকের মতো এখানেই থাকুক। তোমাদের এই প্রশ্নগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমরা একটু গ্রুপে করে দাও, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা নিয়ে শিখবো জিতবোতে পোস্ট দিয়ে দিও যদি ভালো লেগে থাকে। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।